তা না হলে আপনার কি হয়, তখন একটা অসাংবিধানিক ক্ষমতা এসে আপনার নতুন করে শুরু করে। আপা কিন্তু অনেক কিছু ইঙ্গিত করেছেন এবং যেটা প্রশ্নকর্তা বললেন যে একটা ধূম্রজালে চলছে, ধূম্রজাল হলে তো আমরা খুশি হতাম, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধান কিংবা রাজনৈতিক বিষয় নিয়ে ধূম্রজাল হতেই পারে, অস্বাভাবিক কিছু না। সমস্যাটা হয়ে গেছে এটা ধূম্রজাল না, এটা লোহার জাল। পঞ্চদশ সংশোধনীতে লোহার জাল তৈরি করে ফেলেছে, এটাকে আর ব্রেক করার কোনো সুযোগ নেই। এই কারণে যে আপনি সংবিধান বলেছিলেন ব্রেক করার সুযোগ মানে নাই, মানে এটা কি? এই সংবিধান কার জন্য? মানুষের জন্য, অবশ্যই মানুষের জন্য। এই লোহার জাল আর এই কিন্তু পঞ্চদশ সংশোধনীতে সংবিধান একজনের জন্য হয়ে গেছে, একজনের ইচ্ছার প্রতিফলন। 16 কোটি মানুষের ইচ্ছার প্রতিফলন হচ্ছে সংবিধান, আর এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন হচ্ছে পঞ্চদশ সংশোধনী। এখন আপনি শুরুতে বললেন না সংবিধান এত হয়েছে, এত কথা বলা হচ্ছে, লেবুটাকে বেশি কষলালে তো কি তিতা হয়ে যায়, আর ওটাকে ছেঁচলে পাটায় রেখে যদি ছেঁচা হয়, সংবিধানটা কিন্তু ছেঁচা হয়েছে পঞ্চদশ সংশোধনী। আমি একটা প্রশ্ন নিই, আপনার কাছে ফিরছি আবার। জি হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি বলতে চাই যে বাংলাদেশে বর্তমানে কনস্টিটিউশনের যে প্রভিশন ব্রেক করে বা কনস্টিটিউশনের সংকট চলতেছে, তাহলে আমরা জানি যে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড এন্ড সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। তাহলে সেক্ষেত্রে আজকের কনস্টিটিউশনের এই ধরনের ব্রেক ডাউনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নীরব কেন? সুপ্রিম কোর্ট। অনেক ধন্যবাদ আপনাকে। জি এটা তো খুবই মৌলিক প্রশ্ন, খুব সেন্সিটিভ প্রশ্ন। যেটা আপাও বলেছিলেন যে এদের এই যে সুরঞ্জিতের বিষয়ে কেউ মামলা করলো না, আমি কিন্তু করেছিলাম, আমি নিজে বাদী ছিলাম এবং খুব দুর্ভাগ্যজনক ভাবে এখনো ওইটার জাজমেন্টের কপি আমি পাইনি। আমি যে অ্যাপিলেট ডিভিশনে যাব, আমি ওই স্লিপটা লিখে রেখেছি, সিএমপি দিয়ে রেখেছি, কিন্তু সার্টিফিকেট কপি এখনো জাজমেন্টটা হয়নি। যাই, আমি আমাদের বিচার বিভাগের প্রতি সম্পূর্ণ আস্থা শ্রদ্ধা রেখেই আমি বলছি যে সমস্যাটা হচ্ছে কি, আমাদের প্রতি 5 বছর পর পর আমাদের গণতন্ত্রের যারা হিরো হয়, যে দলগুলা, পরবর্তী 5 বছরে উনি আবার গণতন্ত্রের ভিলেন হয়ে যাচ্ছেন, আবার এই ভিলেন পরবর্তী 5 বছর পর গণতন্ত্রের নায়ক হয়ে যাচ্ছেন। এই যে সমস্যাটা হচ্ছে, এতে সমস্যাটা তারা এই ভিলেন এবং নায়ক হতে গিয়ে আমাদের জনগণের প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন ইনস্টিটিউশনগুলোকে। আমি নাম বলবো না যেহেতু সেন্সিটিভ বিষয়। দেখেন, ইলেকশন কমিশন বাংলাদেশে পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে নিজের কোনো ক্ষমতা চায় না। সবাই যা যা ক্ষমতা চাচ্ছে, যে দুদকও বলছে আমাকে ক্ষমতা দাও, পুলিশ সে চাচ্ছে আমাকে ক্ষমতা দাও, আমি স্বাধীন হতে চাই, ও বলে আমি স্বাধীন হতে চাই না, আমি আরো পরাধীন হতে চাই। একমাত্র ব্যক্তি, একমাত্র জীবও বলা যায়, সব জীবই স্বাধীনতা চায়, আমাদের শুধু ইলেকশন কমিশন স্বাধীনতা চায় না। তো তাতে হয় কি, প্রতিপক্ষ করে আমাদের পুলিশকেও কিন্তু প্রতিপক্ষ করে ফেলেছে এই সরকার। পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে, একটা মানুষ দাঁড়াতেই পারছে না, মিছিল কি করবে, মিছিল করার আগে গুলি করে দিচ্ছে। ও কি জীবন দেওয়ার জন্য কি রাজনীতি করতে এসছে নাকি? একটা সাধারণ কর্মীরা, যার ফলে রাজনৈতিক ইনস্টিটিউশনটাকেও জনগণের প্রতিপক্ষ করা হয়েছে। এবং যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে, এবং যারা হওয়ার কথা জনগণের পক্ষে দাঁড়ানোর কথা, যে ইনস্টিটিউশন বিল্ড আপ না হলে তো গণতন্ত্র মানেটা কি? ইনস্টিটিউশন বিল্ড আপ, এটাকে কিন্তু আমরা সুচারুভাবে ধ্বংস করে ফেলেছি। ডক্টর ইউনূস সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা বললেন যে আমাদের জাতি শুধু শান্তিপূর্ণ নির্বাচনই চায় না, নির্বাচন পরবর্তী শান্তিও চায়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে অশান্তিটা নির্বাচনের আগে হচ্ছে, পরেও হচ্ছে, কিন্তু নির্বাচনের জন্য যে অশান্তিটা হচ্ছে 5 বছর পরে যে অশান্তিটা হওয়ার কথা, ওটা প্রথম বছর থেকে শুরু হয়ে যাচ্ছে। তো জনগণের মুক্তিটা যাবে কোথায়? না, কেউ কেউ বলছেন যে 5 বছর লিজ দিলে কেমন হয়। যাই হোক, এটা আমি পরে বিতর্কে আসছি, আপনার কাছে আসবো। একটা প্রশ্ন আছে। হ্যালো। আসসালাম। আমি শাহজাহান কবি, পুরানা পল্টন থেকে। জি প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে, বিশ্বের কোন সভ্য দেশে সাধারণ পাবলিকের কষ্ট দিয়ে ক্ষমতা থাকা এবং যাওয়ার জন্য এরকম পরিস্থিতি সৃষ্টি করছে এমন কোন একটা দেশের উদাহরণ আছে কিনা?